হ্যাঁ, যেটা আসলে তার হক না, কিন্তু সে আরো অন্যের হক মেরে হয়তো উপরে বসে আছে, তাকে একটু ডিসকমফোর্ট দেয়া। হ্যাঁ, সেটা এখন আমার দর্শনের মধ্যে হয়তো সেটা পড়ে। যখন ভোর হয় আজান দেওয়ার পরে, যখন আসলে পাখি ডাকে, আমি ভিডিও করি তখন, মানে যে কারণ ঢাকা শহরে আপনার পাখির আওয়াজ পাওয়া যায় না, আমি প্রায় ভিডিও করি পাখির আওয়াজ যখন প্রথম পাখিরা ডাকে ঢাকা শহরে, এবং আমি ভোরবেলা উঠে যেই পাখির শব্দ পাই, সেই পাখির শব্দ আমি সারাদিনে আর কোনো সারাদিনেই পাওয়া যায় না। আমি শিল্পীরা কিন্তু এক ধরনের স্বীকৃতি চায়। শিল্পীদের জন্য টাকা পয়সা আসবে, বাড়ি গাড়ি হবে বা হবে না, বা যাই হোক না কেন, আপনি খেয়াল করে দেখবেন কি শিল্পীদের কোথাও কোনো না কোনো জায়গা, সেটা দর্শকদের কাছ থেকে স্বীকৃতি আসুক, সেটা সমালোচকদের কাছ থেকে আসুক, বা সেটা কোনো প্রতিষ্ঠান থেকে আসুক, সে শিল্পীরা কিন্তু স্বীকৃতির কাঙ্গাল। ওরা কিন্তু খুব বেশি কিছু চায় না, শিল্পীরা কিন্তু অনেক টাকা পয়সা চায় না। আপনি কোনোদিন কোনো শিল্পীকে শুনবেন না যে ঋণ খেলাপি। শিল্পীরা ঋণ খেলাপি হয় না। শিল্পীরা কি চায়? একটু সম্মান চায়, একটু স্বীকৃতি চায়, একটু আদর চায়। আব্বার, আমি এখনো ওই দিন চিন্তা করছিলাম যে আমার আব্বা, উনি মিডল ইস্টে চাকরি করতেন, আবুধাবিতে, দেশে আসতেন 2 মাসের ছুটিতে। উনি কোন পারফিউমটা ইউজ করতেন কে জানে, কারণ ওনার কলম, ওনার শার্ট, ওনার এই স্মেলটা না আমি এখনো টের পাই। এবং আমি ওই দিন চিন্তা করছিলাম যে আচ্ছা, আমার কলম আমি নিজেই শুকছিলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি যে এটা মানে আব্বার গন্ধ না, কোনো একটা পার্টিকুলার গন্ধ আছে কিনা। আমার নাই ওটা, মানে আমার ঘড়ির মধ্যে, কিন্তু আব্বার সব কিছুর মধ্যে ওটা ছিল। মানে আমি ঘড়িটা নিয়েও, আমি আর আমার ভাই এমন না যে আব্বা সব জায়গায় পারফিউম দেয়, এটা কি একটা জানি গন্ধ। হ্যাঁ, তো আমি নিজেরগুলো চেক করে দেখলাম যে না, মানে আমার ওই পার্টিকুলার সিগনেচার কোনো গন্ধ নাই। তো আমার ওই দিন আমি চিন্তা করতে গিয়ে আমার ধারণা হলো কি যে মেবি আসলে ওটা আলাদা কিছু ছিল না, বিকজ হি ওয়াজ মাই হিরো। সো উনার গন্ধটা আমি হয়তো সব কিছুর মধ্যেই ওটা পেতাম, ওই রেজোনেন্সটা থাকতো। সো আমার হিরো। যখন ভোর হয় আজান দেওয়ার পরে, যখন আসলে পাখি ডাকে, আমি ভিডিও করি তখন, মানে যে কারণ ঢাকা শহরে আপনার পাখির আওয়াজ পাওয়া যায় না, আমি প্রায় ভিডিও করি পাখির আওয়াজ যখন প্রথম পাখিরা ডাকে, ওইটা। তারপর আমি ঘুমাতে যাই, তারপর উঠি শহরে, এবং আমি ভোরবেলা উঠে যেই পাখির শব্দ পাই, সেই পাখির শব্দ আমি সারাদিনে আর কোনো সারাদিনেই পাওয়া যায় না। সো আমি রেকর্ড করে আমি ভোরের দিকে ঘুমাই, তারপরে 3-4 ঘন্টা ঘুমাই। আমার মনে হয় কি যে কোনো লেখক, নির্মাতার কিছু না করতে পারারও স্বাধীনতা থাকা দরকার। কারণ সারাক্ষণ করতে থাকলেই যে কিছু বের হবে তা না। আপনি অনেক সময় অলস বসে আছেন, 2 লাইন তখনই মাথায় হয়তো চলে আসে। আপনার যদি আপনার কাজ কথা বলবে, আপনি কথা বলার চাইতে, আপনি যদি আপনার কাজের চেয়ে বেশি কথা বলেন, তাহলে ওই যে বললাম না, আমাদের অডিয়েন্স, আমি শুরুতেই কিন্তু বলেছি, আমাদের অডিয়েন্স অসম্ভব স্মার্ট। মানে ওরা নির্মাতা, শিল্পীদের চেয়ে অডিয়েন্স অনেক অ্যাডভান্সড অ্যান্ড স্মার্ট। ওরা আপনার কাজটাকে দিন শেষে মনে রাখবে। হ্যাঁ, ওরা দেখবে ভাইরাল হচ্ছে, ওরা ভিউ হচ্ছে, ওরা মজা পাচ্ছে, যে হ্যাঁ ঝগড়া হচ্ছে, 2 জনের মজা পাচ্ছে, বা কেউ কাউকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, এটা দেখে সে মজা পাচ্ছে, কিন্তু সেটাকে সে বিন্দুমাত্র তার মনে ওইভাবে জায়গাটা দিবে। কিন্তু আমি ওই যেটা বললাম না, সেটা হচ্ছে এগুলো সব হচ্ছে স্বল্প মেয়াদী, মানে একদমই স্বল্প মেয়াদী। আপনি দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে আপনাকে আসলে আপনার কাজ দিয়ে টিকে থাকতে হবে। মানে আমরা কেন এখনো সালমান শাহর কথা বললে এত আবেগতাড়িত হয়ে যায়? সালমান শাহ কি, মানে সালমান শাহ যেই ছবিগুলো করতে, সেগুলো কনসিস্টেন্টলি ভালো ছবি ছিল। আমি বলছি না সালমান শাহ সবচেয়ে মহৎ ছবিগুলো করে গেছেন, এটা সালমান শাহ নিজেও কখনো দাবি করেননি, কিন্তু উনি কনসিস্টেন্টলি ভালো ছবি করে গেছেন, যার জন্য এখনও সালমান শাহর কথা আসলে আমরা বলি কি বাংলাদেশের লাস্ট যদি কোনো স্মার্ট হিরো ছিল তাহলে হচ্ছে সালমান শাহ। এটা দর্শকরা বলে বা আবেগতাড়িত হয়ে বলে। এটা কেন বলে? কারণ সে তার কাজ দিয়ে, সে তার যাপিত জীবন দিয়ে, তার আমি কি বলবো লাইফস্টাইল দিয়ে, তার ফ্যাশন সেন্স দিয়ে, যে ওইটা উনি এস্টাবলিশ করে যেতে পেরেছিলেন, যার কারণে আমরা এখন ওটার কথা বলি। সো ভাইরাল যারাই হতে চায় হোক, অল দ্য বেস্ট, কিন্তু আমার মনে হয় কি এটা স্বল্প মেয়াদী। কারণ দর্শকের সময়ের দাম দর্শকের চেয়ে ভালো কেউ বুঝে না। দর্শকরা জানে যে আমি এটা এই জন্যে দেখলাম, এতটুকু পর্যন্ত দেখবো, এর বাইরে গিয়ে আমি আর একটুও দেখবো না। আমি যেখানে এরকম কিছু ক্লিক বেট টাইপের কিছু একটা দিলাম, আমার ইনস্ট্যান্ট লাভ হলো, কিন্তু এটাতে সে তার দীর্ঘমেয়াদী ক্ষতিটা করছে। তাকেই সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিবে সবাই। এই মোমেন্টেই দেখবেন কি ওটা দেখবো, খুব চটক হবে, প্রচুর শেয়ার হবে, মানুষজন দেখবে, কিন্তু আমার লেভেলটা পড়ে যাবে হচ্ছে কি আমি অনলাইনে এসে চিৎকার করি। আমি যখন সিরিয়াস কথা বলতে যাব, তখন কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। একজন শিল্পী বা চলচ্চিত্রকার বলি বা শিল্পী বলি, সেটা যে কোনো শিল্পী, চলচ্চিত্র হোক, কবি হোক, পেইন্টার হোক, যিনি হন, একজন ফিল্ম মেকার বা শিল্পী,
উনার সব ধরনের কাজ করার স্বাধীনতা থাকতে হবে। মানে আমি ওখানে বেঁধে দিতে পারবো না যে উনি এই ধরনের কাজ কেন করেন, এই ধরনের কাজ করা উচিত না, বা এটা মানে কেউ যদি, আমি যদি এভাবে বলি যে কেউ যদি একটু কোনো বিতর্কমূলক কিছু করতে চান যেটাতে বিতর্ক হবে, সেইটার স্বাধীনতা ওনার আছে। কেউ যদি একেবারেই পারিবারিক গল্প করতে চান, সেটার স্বাধীনতা ওনার আছে। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এই স্বাধীনতাটা। কেউ যদি একদমই প্রপাগান্ডা ফিল্মও করতে চান, সেটারও স্বাধীনতা তাকে দিতে হবে। আপনাকে মানে যে শিল্পীর স্বাধীনতার চেয়ে বড় কোনো কিছু আর নাই। একজন শিল্পীকে সব কিছু করার স্বাধীনতা দিতে হবে। সেই শিল্পী সেটাকে কিভাবে দর্শক পর্যন্ত পৌঁছাতে পারবেন কি পারবেন না, সেই শিল্পীকে আসলে মানে বলে না যে কালের গর্ভে কি তিনি টিকে থাকবেন না হারিয়ে যাবেন, সেটা সময় বলে দেবে। কিন্তু আমি এখানে পার্টিকুলারলি এভাবে বলতে চাই না যে না উনি এই ধরনের, এই স্বাধীনতা না সবার থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, এবার পার্সোনাল নিপুণ একজন মানে ফিল্ম মেকার হিসেবে কি, তাহলে হয়তো আমি চাই যেটা আসলে সমাজের মানুষের কথা বলে, রাদার ক্ষমতা কাঠামোর কথা বলে। এদের চেয়ে আমি বরং সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বলে, আমি এই ধরনের কাজ করতে আমার মধ্যে এক ধরনের দায় কাজ করে বলতে পারেন হয়তো। মানে আমার ফিল্ম মেকিং দর্শকটা কি, সেটা হচ্ছে যারা একটু কমফোর্টে আছে তাদেরকে একটু ডিসকমফোর্ট দেয়, আর যারা ডিসকমফোর্টে আছে তাদেরকে একটু কমফোর্ট দেয়। এটা হচ্ছে আমার দর্শক, এটা আমার পার্সোনাল চলচ্চিত্রকার হিসেবে বা শিল্পী হিসেবে না। আমি নিপীড়িত মানুষদের কথা বলতে চাই বলে যে কালকে ফিল্ম মেকিং এ নামবো তা না, আমি তো গল্প বলতে চাই। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার দর্শকটা হচ্ছে গিয়ে কি, যে একটু ডিসকমফোর্টে আছে তাকে একটু কমফোর্ট দেয়া, আর যে খুব কমফোর্টে আছে ক্ষমতা কাঠামো যারা হচ্ছে খুবই মানে আমি একদম টপ অফ দ্য বেল্টের মধ্যে যারা থাকে, যারা আসলে নিয়ন্ত্রণ করে, সুবিধায় থাকে, মানে কি অযাচিতভাবে সুবিধায় থাকে, হ্যাঁ, যেটা আসলে তার হক না কিন্তু সে আরো অন্যের হক মেরে হয়তো উপরে বসে আছে, তাকে একটু ডিসকমফোর্ট দেয়া। হ্যাঁ, সেটা এখন আমার দর্শনের মধ্যে হয়তো সেটা পড়ে। ওকে, তাকে কমফোর্ট দেয়া আমার মনে, এখন তাকেও যদি একটু কমফোর্ট দেওয়া যদি মনে করে কারো দর্শনে থাকে, তাহলে সে বানাক, কোনো সমস্যা নেই। এটা একটা খুব ভালো প্রশ্ন হয়েছে, কারণ এটা না একটা নিরন্তর চাপ। এটা কোন জায়গা থেকে? আমি যদি বলি শিল্পী হিসেবে, সব শিল্পী বিচিত্র রকমের কাজ করতে চায়, বৈচিত্র্য চায় তার কাজের মধ্যে। সব শিল্পী চায় এটা, বৈচিত্র্য, মানে বিভিন্ন ধরনের কাজ করতে। সে একটা গণ্ডির মধ্যে হয়তো থাকতে চায় না, অনেকে থাকতে চায়, আমি ওটার ব্যাপার আলাদা। কিন্তু আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি কোথায় আমি বলি, সেটা হচ্ছে ধরেন আপনার সব শিল্পী চায় একটু ভিন্ন কাজ করতে। আমার এই কাজের সাথে যেন পরের কাজটা মিল না থাকে, বা তারপরের কাজের সাথে যেন তারপরের কাজটা মিল না থাকে, কারণ সবাই তো গল্প বলতে চায়। কিন্তু যখন আপনি আসলে কোথাও গিয়ে জনপ্রিয় হয়ে যান, তখন দর্শকের একটা প্রত্যাশা আপনার সাথে চলে আসে, এবং ওই দর্শকের প্রত্যাশা যখন চলে আসে, তখন আপনি আপনার স্বাভাবিকভাবে যেটা করার কথা ছিল সেটা হয়তো করতে পারেন না। তখন আপনার মাথায় অনেক ক্যালকুলেশন চলে আসে যে আচ্ছা, আমি বোধহয় যদি আরেকটু সাহসী হই তাহলে বোধহয় আমার এই দর্শকটা ছুটে যাবে, বা দর্শক আমাকে এই ধরনের কাজই দেখতে পছন্দ করছে, তাহলে আমি এই ধরনের কাজই করি, তাহলে মনে হয় আমার দর্শকটা টিকে থাকবে, হয়তো সরে যাবে না। এই চাপটা মানে শিল্পী নির্মাতাদেরকে নিরন্তর ফেস করতে হয়। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। প্রথম ম্যাচ যখন হেরে গেল, ইউএস এর কাছে আমরা হেরে গেলাম, ইম্পসিবল, এটা কিভাবে হয়? সেকেন্ড ম্যাচ আমরা হেরে গেলাম, যেই সিরিজ হেরে গেল 3 ম্যাচের সিরিজে, লাস্ট ম্যাচে 10 উইকেটে জিতে গেছে 9 ওভারের মধ্যে। এটা কিভাবে হলো? কারণ চাপ আর তখন নেই, যা হারার সব তো হেরেই ফেলছি, যা কথা শোনার সব তো শুনেই ফেলছি, কাজে লাস্ট ম্যাচে গিয়ে আবার বিট দরপে 10 উইকেটে হারিয়ে 9 ওভারের মধ্যে খেলা শেষ করে দিল। এটা প্রথম ম্যাচে করলে কি হতো? ওই চাপ। সো এই নির্মাতাদের মধ্যেও এই চাপটা কাজ করে, জনপ্রিয় নির্মাতাদের মধ্যে এই চাপটা কাজ করে, যে সে যার জন্যই দেখা যায় কি, যার প্রথম ফিল্ম যতটা সাহসী হয়, পরের দিকের ফিল্মগুলোতে গিয়ে কোথাও গিয়ে নিজের সাথে নিজের যুদ্ধটার মধ্যে, এটা তো নিরন্তর নিজের সাথে নিজের যুদ্ধ, এই যুদ্ধটার মধ্যে কখনো হয়তো সে বিশ্রাম নেয়, কখনো হয়তো সে উঠে দাঁড়াতে চায়, কখনো হয়তো সে পারে না, কখনো হয়তো সে বিরতি নেয়। সো এই চাপটা নিরন্তর সবার মধ্যে থাকে। এই চাপটা যারা উতরে যেতে পারে তারা হচ্ছে একদম নমস্য, মানে যে কিভাবে পারে।